আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। মূলদ ও মূলদ সংখ্যার ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা অনুশীলনীর 1 ও 2 নং প্রশ্নগুলো কি করেছিলাম, সমাধান করেছিলাম। এই পর্বে আমরা 3 থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করব। চলো আমরা 3 নাম্বার প্রশ্নটি সমাধান করি। দেখো, 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে শুরুতে দেয়া আছে 147। এই সংখ্যাটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করব, ভাগ করব। এখন আমি যদি 147 কে ভাগ করি, ঠিক আছে, কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে শুরুতে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় নেই। যেহেতু শূন্য অথবা জোড় সংখ্যা নেই, সেজন্য এটিকে 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা যদি 147 কে 3 দ্বারা ভাগ করি, তাহলে পাই আমরা কত? 147 কে 3 দ্বারা ভাগ করলে পাই আমরা 49। এবার 49 কে আমরা যদি কত দ্বারা ভাগ করি? 7 দ্বারা ভাগ করি। তাহলে আমরা জানি 7 7 কত? 49। তাহলে আমরা 7 দ্বারা 49 কে ভাগ করি, তাহলে ভাগফল দাঁড়ায় কত? ভাগফল দাঁড়ায় 7। এখন 7 একটি কি সংখ্যা? 7 একটি মৌলিক সংখ্যা, সেজন্য এই 7 কে আর ভাগ করা যাবে না। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 147 সমান সমান 3 ইন্টু 7 ইন্টু 7। তাহলে এই দুইটা 7 মিলে একটা জোড়া হয়, ঠিক আছে। তাহলে এখানে 3টা কিন্তু কি জোড়াবিহীন, 3টা কি বিহীন? জোড়াবিহীন। তাহলে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন। 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। অর্থাৎ এখানে 3 যেহেতু জোড়ায় নেই, তাই আমরা বলবো 3 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি কত হয়ে যাবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। খ নাম্বার প্রশ্নে রয়েছে 300 কত? 384। একবার আমরা 384 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করব? ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে 300 কত রয়েছে? 384। তাহলে এখানে লক্ষ্য করলে একক স্থানীয় অঙ্কটি কি? আমার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে জোড় সংখ্যা, সেজন্য এটাকে কত দ্বারা ভাগ করা যাবে? 2 দ্বারা ভাগ করা যাবে। এখন 384 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত পাই? তাহলে পাই 192। এবার 192 কে আবারও আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা ভাগ করলে পাই কত? তাহলে 96 দ্বিগুণে কত হয়? 192। আবার 96 কে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ করি, তাহলে পাই কত? 48। 48 দ্বিগুণে কত হয়? 96। এবার 48 কে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 24। এবার 24 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত? 12। এবার 12 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে পাই কত? 6। এবার 6 কে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছি 3। এবার 3 একটা কি সংখ্যা? 3 একটা মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 384 সমান সমান, তাহলে এখানে এই দুইটা মিলে হবে, এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা কি রয়েছে? 2 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7, 7টা 2 লিখলাম। এরপর রয়েছে কত? 3। তাহলে 7টা 2 মিলে হবে কয় জোড়া? 7টা 2 মিলে হবে 2 এর জোড়া হবে 3টা। তাহলে 1টা 2টা 3টা। তাহলে আমরা এখানে 6টা মিলে 3 জোড়া বানাইলাম। তাহলে বাকি রয়েছে একটা 2 আর কত? 3। তাহলে 3 ও 2 কিসে নেই? জোড়ার মধ্যে নেই। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 × 3 জোড়াবিহীন। 2 × 3 কি বিহীন? জোড়াবিহীন। সুতরাং 2 × 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল একটি কি হয়ে যাবে? পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? তোমার 6। অর্থাৎ এখানে যেহেতু 2 আর 3 জোড়ায় নেই, সেজন্য আমরা 2 আর 3 এর গুণফল পাচ্ছি কত? 6। আমি যদি 6 দ্বারা গুণ করি, তাহলে গুণফলটা একটা কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এরপর গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1470। তাহলে 1470 কে আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে ব্যাখ্যা করি, অর্থাৎ ভাগ করি, দেখো এখানে শুরুতে কত রয়েছে? এখানে শুরুতে অর্থাৎ একক স্থানে কত রয়েছে? 0 রয়েছে, সেজন্য 1400 কত? 1470 এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। আমি যদি 1470 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে পেয়ে যাই কত? 735। তাহলে এই 735 এর মধ্যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 5, সেজন্য এটাকে আর 2 দ্বারা ভাগ করা যাবে না, এটাকে 3 দ্বারা ভাগ করতে পারি আমরা যদি 735 কে 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফলটা দাঁড়ায় কত? অর্থাৎ এখানে আমাদের ফলাফলটা দাঁড়ায় 200 কত? 254। অর্থাৎ 254 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে পেয়ে যাচ্ছে কত? 735, ঠিক আছে। এবার এই 200
45 কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 5 দ্বারা ভাগ করলে পেয়ে যাই আমরা 49। আমরা জানি 7 7 কত হয় 49। এবার যদি আমরা 49 কে 7 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত 7। তাহলে 7 একটি কি সংখ্যা? 7 একটি মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। এবার যদি এগুলোকে আমরা জোড়া আকারে লিখি তাহলে দেখো, তাহলে 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু 7, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি আবার জোড়া করি তাহলে এই দুইটা 7 মিলে একটা জোড়া হয়। তাহলে মনে রাখতে হবে আমরা যখন জোড়া বাঁধাবো, ঠিক আছে, তখন কিন্তু সংখ্যাগুলো কি হইতে হবে? একই হইতে হবে। একই না হলে কিন্তু আমরা জোড়া বাঁধাইতে পারবো না, ঠিক আছে। তাহলে এই দুইটা 7 মিলে আমরা একটা জোড়া নিতে পারি। তাহলে এখানে বাকি থাকতেছে কত? 2 3 5। তাহলে এগুলা জোড়াবিহীন, এই উৎপাদকগুলো কি জোড়াবিহীন। যেহেতু এই উৎপাদকগুলো জোড়াবিহীন, তাহলে এদের গুণফল যে সংখ্যাটি হবে ওইটা দ্বারা আমরা যদি মূলত এখানে গুণ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো তো, তাহলে 3 দুগুণে কত? 6, 5 6 কত? 30। তাহলে এখানে পাচ্ছি আমরা গুণফল পাচ্ছি 30। তাহলে আমরা যদি 30 দ্বারা কি করি? গুণ করি, গুণফল একটি কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 30। এরপর ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্ন রয়েছে 23,800 কত? 23,805। এবার দেখো এখানে শেষে কত রয়েছে? এখানে শেষে অর্থাৎ একক স্থানে অঙ্কটি হচ্ছে 5। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। 23,805 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো না? 2 দ্বারা ভাগ করতে পারবো না। এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 23,805 এটাকে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 7,935। অর্থাৎ 7,935 কে তুমি 3 দ্বারা গুণ করলে পেয়ে যাওয়া কত? 23,805। এবার এই 7,935 এটাকে আমরা আবারও 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ করলে হয় তোমার 2000 কত? 2600 কত? 2645। এবার এই 2645 কে আর 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এবার আমরা 5 দ্বারা ভাগ করব। এখন আমরা যদি 2645 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত? 529। এবার এই 529 কে আমরা যদি 23 এর সাথে 23 গুণ করি তাহলে 23 গুণ 23 সমান সমান কত হয়? সমান সমান হয় 500 কত? 529। অর্থাৎ 23 এর বর্গ কত? 23 এর বর্গ হচ্ছে 529। এবার আমরা 529 কে 23 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 23। তাহলে 23 একটা কি সংখ্যা? 23 একটা মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি 23,805 সমান সমান এই 3 দুইটা মিলে হবে এক জোড়া। তাহলে আমরা জোড়া আকার লিখলাম। এরপর রয়েছে এখানে জোড়াবিহীন 5। তাহলে আমরা 5 কে লিখলাম। আর এই দুইটা 23 মিলে হবে এক জোড়া। তাহলে এই দুইটা মিলে এক জোড়া। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 5 কি বিহীন? উৎপাদক 5টা হচ্ছে তোমার জোড়াবিহীন, ঠিক আছে। তাহলে 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। চলো আমরা 4 নম্বর প্রশ্নগুলো সমাধান করি। 4 নম্বরে রয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে শুরুতে রয়েছে 972, এরপর রয়েছে 4056, এরপর রয়েছে 21,952। চলো আমরা এই প্রশ্নটা 4 নাম্বার প্রশ্নটা কি করি? সমাধান করি। 4 নাম্বার প্রশ্নের মধ্যে শুরুতে রয়েছে কত? শুরুতে রয়েছে 900 কত? 72। এই 972 কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করব? ভাগ করব। তাহলে এখানে রয়েছে কত? 972। লক্ষ্য করলে দেখা যায় এখানে একক স্থানে অঙ্কটি জোড়, সেজন্য 972 কে কত দ্বারা ভাগ করা যাবে? 2 দ্বারা ভাগ করা যাবে। এবার আমি যদি 972 কে 2 দ্বারা ভাগ করি তাহলে পাই কত? 486। এবার 486 কে আমরা যদি 2 দ্বারা কি করি? ভাগ করি তাহলে পাই কত? 200 কত? 243। এবার 243 কে আর 2 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এখানে একক স্থানে অঙ্কটি জোড় বা শূন্য নেই। তাহলে এবার 243 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 81। এবার 81 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যায় 27। তো আমরা 27 সমান কত লিখতে পারি? 27 কে আবারও 3 দ্বারা ভাগ করতে পারি। 3 9 কত? 27। তাহলে আমরা 9 লিখতে পারি। এবার 9 কে যদি আমরা আবারও 3 দ্বারা ভাগ করি তাহলে 3 তারিখে কত হয়? 9। তাহলে এখানে শেষে আসছে কত? শেষে আসছে 9, সরি 3। এবার 3 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো না? 3 কে আমরা 3 যেহেতু মৌলিক সংখ্যা তাইলে 3 কে আর ভাগ করা যাবে না। এবার আমরা সংখ্যাগুলোকে জোড়া আকারে লিখবো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত? 2 2 3 3। তাহলে আরো কয়টা? টোটাল এখানে 5টা কত? 5টা 3। এবার যদি আমরা এই দুইটা 2 মিলে এক জোড়া বাঁধাইতে পারি, এই দুইটা 3 মিলে এক জোড়া, এই দুইটা 3 মিলে এক জোড়া, তাহলে এখানে জোড়াবিহীন থাকতেছে কত? জোড়াবিহীন থাকতেছে একটা 3। তাহলে এইখানে উৎপাদক 3টা হচ্ছে তোমার জোড়াবিহীন। যদি 3 দ্বারা 3টা যদি তোমার কি থাকতো? জোড়ায় থাকতো,
তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর খ নাম্বারটি একটু লক্ষ্য করো। খ নাম্বারে রয়েছে কত তোমার 4056। তাহলে 4056 এই সংখ্যাটাকে আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে এটার উৎপাদকগুলো বের করি, তাহলে দেখো এখানে 4056 এটার একক স্থানীয় অঙ্কটি কত 6, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4056 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই যায় কত 2028। এবার এই 2028 কে আমরা আবারও কত দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করে। তাহলে আমরা 2028 কে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যায় কত 1014। এবার এই 1014 কে আবারও 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে পাই যায় কত 507। এবার 507 কে আমরা আর 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এখানে একক স্থানীয় অঙ্কটি শূন্য বা জোড় নেই। তাহলে এবার আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100 কত 169। তাহলে আমরা জানি 13 গুণ 13 সমান সমান হয় 169। তাহলে আমরা এখানে 13 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 13 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত 13। ঠিক আছে, তাহলে 13 এটা কি সংখ্যা, 13 এটা মৌলিক সংখ্যা, সেজন্য এখানে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি 4056 সমান সমান 2 ইনটু 2 ইনটু 2, ঠিক আছে, 3 ইনটু 13 ইনটু 13। ঠিক আছে, তাহলে এই দুইটা 2 মিলে হবে তোমার এক জোড়া, এই দুইটা 2 মিলে কয় জোড়া হয়েছে এক জোড়া, আবার এই দুইটা 13 মিলে হবে এক জোড়া। তাহলে এখানে 2 আর 3 কি বিহীন, জোড়াবিহীন। তাহলে 2 আর 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখা যাচ্ছে উৎপাদক 2 ইনটু 3 জোড়াবিহীন। যদি 2 ইনটু 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং আমরা যদি এই দুইটার গুণফল বের করি তাহলে 3 দুগুণে কত হয় 6, তাহলে 6 দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তোমার কত 6। এরপর গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নে রয়েছে 21952। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2। যেহেতু এখানে একক স্থানীয় অঙ্কটি 2, সেজন্য এটাকে 21952 কে কত দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা শুরুতে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 10976। এবার এখানে আবারও একক স্থানীয় অঙ্কটি জোড়, সেজন্য আবার 2 দ্বারা ভাগ করা যাবে। এবার 10976 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, পেয়ে যাচ্ছি 5788। এবার 5788 কে আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই 2744। এবার 2744 কে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি 1300 কত 1372। এবার 1372 কে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 800 কত 686। এবার 686 কে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 300 কত 343। এবার 343 কে 7 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, পেয়ে যাচ্ছি 49। এবার 49 সমান আমরা লিখতে পারি 7 × 7 সমান সমান 49। এবার আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 7 দ্বারা ভাগ করলে এখানে শেষ আসতেছে কত 7। তাহলে এই 7টাকে তুমি আর কি করতে পারবে না, ভাগ করতে পারবে না, কারণ এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 21952 সমান সমান 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 7 ইনটু 7 ইনটু 7। তাহলে দেখো তো এখানে এই দুইটা 2 মিলে হবে এক জোড়া, এই দুইটা 2 মিলে এক জোড়া, এই দুইটা 2 মিলে এক জোড়া। তাহলে এই দুইটা 7 মিলে হবে এক জোড়া। তাহলে এইখানে এই 7টা কিন্তু কি জোড়াবিহীন। তাহলে দেখা যাচ্ছে উৎপাদক 7 কি বিহীন, জোড়াবিহীন। তাহলে 7 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তোমার কত, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তোমার 7। এরপর 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। তাহলে দেখো এখানে রয়েছে কত 4600 কত 39। তাহলে আমরা প্রথমে সংখ্যাটাকে লিখে নিব। লেখার পর এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটার বর্গমূল নির্ণয় করব। এই সংখ্যাটার ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা ডান দিক থেকে জোড়া বেঁধে যাব। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে হবে এক জোড়া, এই দুটো মিলে হবে এক জোড়া। এবার ডান পাশে আমরা একটা কাটা দাগ দিব। এবার এখানে প্রথম জোড়াটি হচ্ছে তোমার কত 46। ঠিক আছে, তাহলে 46 এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটা কত, 46 এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হচ্ছে 36। তাহলে আমরা এখানে 36 লিখব। তাহলে 36 সমান সমান আমরা লিখতে পারি 6, অর্থাৎ 6 স্কয়ারে কত হয় 36। তাহলে এখানে আমরা লিখতে পারি 6। এবার 46 থেকে যদি 6 চলে যায় তোমার আসে এখানে কত 10। এবার এইখানে তুমি যে সংখ্যাটি পেয়েছো এর ডাবল সংখ্যা এখানে বসাবা। তাহলে এখানে ডাবল সংখ্যাটা বসাইলে হয়ে যায় তোমার কত 12। এখন তুমি তো আর 12 দিয়ে কাকে ভাগ করতে পারবে না,
12 দিয়ে তুমি 10 কে ভাগ করতে পারবে না, সেজন্য উপর থেকে তোমাকে এক জোড়া নামাইতে হবে। এক জোড়া নামাইলে সেটা হয়ে যাবে 1039। এবার 1039 টাকে আমরা ভাগ করতে পারি, তাহলে এখানে আমরা 12 লিখবো। এবার 12 ডান পাশে আমাদের একটা সংখ্যা লিখতে হবে, তাহলে 12 ডান পাশে আমরা একটা সংখ্যা লিখলাম। দেখো এখানে আমরা 12 ডান পাশে 8 কে লিখলাম। এবার এই 128 কে আমরা কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে যেই সংখ্যাটি বসিয়েছি তত দ্বারা গুণ করব। তাহলে এই সংখ্যাটাকে আবার আমাদের এই জায়গায়ও লিখতে হবে, ঠিক আছে? তাহলে 128 কে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 1024। এবার আমি যদি 1039 থেকে 1024 কি করি, বিয়োগ করি, তাহলে পেয়ে যাচ্ছে কত? 15, ঠিক আছে? তাহলে এবার এখানে কত? 68 ডাবল সংখ্যা যদি এখানে আসে তাহলে এখানে তো আর ভাগ করা যাবে না, সেজন্য আমরা লিখতে পারি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ বিদ্যমান সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার কত? 15। এটাই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের উত্তর। এবার আমরা 6 নং প্রশ্নটি লক্ষ্য করি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাইলে শুরুতে আমরা 5605 কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটার বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা সংখ্যাটাকে বসাবো, এরপর ডান দিক থেকে জোড়া বাঁধাবো। তাহলে এই দুইটা মিলে হবে এক জোড়া, এই দুইটা মিলে হবে এক জোড়া। এরপর ডান দিকে আমরা একটা কাটা দাগ দিব, ঠিক আছে? তাহলে এখানে রয়েছে কত? 56। তাহলে 56 পূর্ববর্তী বর্গ সংখ্যাটা কত? বর্গ সংখ্যাটা হচ্ছে 49। তাহলে এখানে আমরা 49 কে লিখবো। তাহলে আমরা জানি 7 7 অর্থাৎ 7 স্কয়ার হয় 49। তাহলে আমরা এখানে লিখবো 7, ঠিক আছে? 56 থেকে তুমি যদি কাকে বিয়োগ করো, 56 থেকে তুমি যদি 49 কে বিয়োগ করো তাহলে তোমার বিয়োগফলটা দাঁড়ায় 7, ঠিক আছে? এবার এখানে যে তুমি 7 লিখেছো, 7 এর ডাবল সংখ্যা এখানে আনো, তাহলে 7 এর ডাবল হচ্ছে 14। এবার 14 দ্বারা তুমি কাকে ভাগ করতে পারবে না, 14 দ্বারা 7 কে ভাগ করা যাবে না, সেজন্য আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে উপর থেকে এক জোড়া নামাইতে হবে, ঠিক আছে? তাহলে উপর থেকে আমরা এক জোড়া নামাবো, সেটা হচ্ছে 05। তাহলে এটি হয়ে গেছে 7 কত? 5, ঠিক আছে? তাহলে এখানে ছিল কত? 14, অর্থাৎ 7 এর ডাবল। এটার ডান পাশে আমরা একটা সংখ্যা বসাবো, তাহলে এখানে আমরা বসিয়েছি কাকে? 4 কে, ঠিক আছে? এবার আমি যদি 144 কে কত দ্বারা গুণ করা লাগবে? 4 দ্বারা গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 574। এবার যদি আমি 705 থেকে 574 বিয়োগ করি তাহলে বিয়োগফল দাঁড়ায় কত? তোমার এখানে বিয়োগফল দাঁড়ায় 129। তাহলে এটাই হচ্ছে তোমার ভাগশেষ। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ 129 বিদ্যমান সেহেতু 5605 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার, দেখো প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত? 78। আমরা পেয়েছিলাম 74, এই 74 এর সাথে আমরা এক যোগ করব, তাহলে পেয়ে যাচ্ছে কত? 75। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 75 এর সাথে 75 কে গুণ করো, তাহলে 75 এর সাথে তুমি 75 কে যদি গুণ করো তুমি পাবা কত? তুমি পাবা 5625। এবার এই 5625 থেকে তুমি 5605 কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলেই তুমি পেয়ে যাচ্ছ 20। এই 20টাই হচ্ছে 6 নং প্রশ্নের সমাধান। তোমরা যারা এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।